এরপরে আমরা দেখি ইলেকশনের আগে 111-এর শেষ পর্যায়ে জয় প্রধান শেখ হাসিনার পুত্র জয় একটা আর্টিকেল লিখেন যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে মৌলবাদীর প্রভাব ঘটেছে, সুতরাং এটা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এটাকে নিষ্ক্রিয় করবে। তো সেটাই আমরা ক্ষমতায় আসার পরপরই দেখতে পারলাম। বিডিআর হত্যাকাণ্ড বা মিটুনি তো অবশ্যই না, হত্যাকাণ্ড নিয়ে কথা বলার আগে তার কিছু ব্যাকগ্রাউন্ড আলাপ করা উচিত আমি মনে করি। 71 সালে ভারত যে আমাদেরকে স্বাধীনতায় সহায়তা করেছিল, তারা কখনোই চায়নি যে বাংলাদেশে একটা শক্তিশালী স্বাধীন সশস্ত্র বাহিনী গড়ে উঠুক। প্রথমেই তারা বলেছিল যে প্রয়োজনই নাই, তারপরে আমরা রাখার পরে রাখতে রাজি হওয়াতে বা বাধ্য করাতে দুর্বল করে রাখতে চেয়েছে, এবং সেই প্রক্রিয়া শুরু থেকেই জারি ছিল। পাকিস্তান থেকে যারা ফেরত আসে তাদেরকে জুনিয়র করে দেওয়া, স্বাধীনতার সংগ্রামে যারা যোগ দিয়েছিল 2 বছর দেওয়া, যোগ্য এবং এক্সপেরিয়েন্সড পাকিস্তান থেকে ফেরত আসা সিনিয়র অফিসার যাদের সেনাবাহিনীর দায়িত্ব নিলে ওই সময় সেনাবাহিনীকে সঠিকভাবে গড়ে তোলা সম্ভব ছিল সেটা করতে না দেওয়া, বিভিন্ন সময় কুয়ের মাধ্যমে আমরা ব্যাপকভাবে আমাদের অফিসারদেরকে হারিয়েছি। এই পর্যায়ে এত কিছু সত্ত্বেও আমি মনে করি বাংলাদেশের বিডিআর যেটা বর্ডার ফোর্স, দক্ষিণ এশিয়া কথাই আমি বলবো, বাট আমি মনে করি যে এটা দক্ষিণ এশিয়াতে সবথেকে শক্তিশালী এবং ফেরোসিয়াস ফোর্স ছিল, এবং যেটা নিয়ে ভারত সবসময় শঙ্কিত থাকতো। এবং এই তাদের সহ্যের বা গ্রহণ করার ক্ষমতাটা শেষ হয়ে যায় এই পাদুয়া রৌমারির ঘটনায়। তখনই তারা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে এবং তারা বলেছিল যে নাম পাল্টিয়ে ছাড়বে, ইউনিফর্ম পাল্টাবে, এবং সেটাই বিডিআর বিদ্রোহের পরে আমাদেরই কিছু অফিসারকে অতি আগ্রহের সাথে দেখলাম নাম পাল্টালো এবং পোশাকও পাল্টালো। এরপরে যেটা কাহিনী শুরু হয় 2006 সালে বিএনপির ক্ষমতা শেষ হওয়ার পর্যায়ে, তখন তত্ত্বাবধায়ক নাই, সেই পর্যায়ে পরবর্তী সরকার আওয়ামী লীগ নিশ্চিত ছিল না যে তারা সত্যিকার ভোট হলে ক্ষমতায় আসতে পারবে, যার পরেই এই 28 অক্টোবরের হত্যাকাণ্ড এবং পরবর্তীতে 111-এর সূচনা। এই 111-এর সময় কিন্তু পরিকল্পনা করা হয় কিভাবে আওয়ামী লীগের ক্ষমতায় আশাকে নিশ্চিত করা হবে। এরপরে আমরা দেখি ইলেকশনের আগে 111-এর শেষ পর্যায়ে জয় প্রধান শেখ হাসিনার পুত্র জয় একটা আর্টিকেল লিখেন যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে মৌলবাদীর প্রভাব ঘটেছে, সুতরাং এটা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এটাকে নিষ্ক্রিয় করবে। তো সেটাই আমরা ক্ষমতায় আসার পরপরই দেখতে পারলাম। এবং ইলেকশনের আগের থেকেই আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বিডিআরের কিছু বিপদগামী সৈনিক, আমি কিন্তু বিডিআরের সৈনিকদেরকে অত্যন্ত লয়াল সোলজার হিসেবে মনে করি, আমি যদিও চাকরি করি না, এবং সেই জন্যই তারা বর্ডারে অত্যন্ত বেশি কার্যকর ছিল। এবং যেটা ওই মুহূর্তে বিডিআর নিশ্চিত করেছিলেন এবং ম্যাক্সিমাম ডিজি, বিশেষ করে জেনারেল শাকিল, যে বর্ডারে যদি একজন বাংলাদেশিকে মারা হয় সন্ধ্যার সময় রিপোর্ট দিবে একসাথে ওদের 2 জনকে মেরে তারপরে। সুতরাং এই জিনিসটা ভারতের জন্য কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য ছিল না। এই পলিটিক্যাল রাজনীতিবিদদের দিয়েই ভারত নিশ্চিত করে যে তোমরা ক্ষমতায় আসো, তোমরাও শান্তিতে থাকবা, আমরাও শান্তিতে থাকবো। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সশস্ত্র বাহিনী ধ্বংস এবং তার সাথে এই বর্ডার ফোর্সকে ধ্বংস করার পরিকল্পনা হয়। এবং শেষ পর্যায়ে 111-এর শেষ পর্যায়ে এবং জানুয়ারি মাস থেকেই সেনা সদরে যে পোস্টিং ব্রাঞ্চ, MS ব্রাঞ্চ, পরিকল্পিতভাবে অফিসারদেরকে লিস্ট আউট করে বিডিআরে পোস্টিং করে যাদের আসার কথা না, এবং যারা জয়েন করতে যাদের পক্ষে জয়েন করা সম্ভব হচ্ছিল না তাদেরকে জোর করে যে কোনো মূল্যে জয়েন করিয়ে আগের রাত্রে বাইরে ইউনিটেড টেলার ইউনিফর্ম বানাতে পারে নাই, বাইরের টেলার দিয়ে ইউনিফর্ম বানিয়ে নিশ্চিত করা হয়েছে যেন দরবারে উপস্থিত থাকে। তো সুতরাং এটা কতখানি ডিপ রুটেড পরিকল্পনা ছিল এইগুলো দেখলে প্রমাণ পাওয়া যায়। এই জিনিসগুলো আমাদেরকে আমাদের এজেন্সি বা যারা পূর্বের তদন্ত কখনো দেখার চেষ্টা করে নাই। ঘটনার পূর্বে আমরা জানি ইন্টেলিজেন্স এজেন্সি বাহিনীকে সতর্ক করার পরিবর্তে
তারা অথরিটিকে জানিয়েছে যে অল্প কিছুক্ষণের মধ্যে বিডিআরে কিছু একটা করতে যাচ্ছে। এইটাই সব থেকে, এইটাও তদন্তের আওতায় আনা সম্ভব হয়নি। মিডিয়াতে দুর্ঘটনা ঘটার, আমি যেগুলো সবাই জানেন ওগুলো বলবো না। দুর্ঘটনা ঘটার মানে এই হত্যাকাণ্ড বা কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই মিডিয়াতে বিডিআরের অফিসারদের বা সেনা অফিসারদের দুর্নীতি নিয়ে ব্যাপক একটা গল্প বা ন্যারেটিভ, যেটা বাংলায় বয়ান বলে, এটা প্রচার শুরু করে। এটাও একটা পরিকল্পনার অংশ ছিল। যারা এটার সাথে জড়িত সেই মিডিয়ার সাংবাদিক এবং ওই এজেন্সির মালিকগুলা সবাইকে আমার মনে হয় হিসাবে আনার সময় এসছে। ডাল ভাতের দুর্নীতি নিয়ে যখন আলোচনা চলছিল তদন্ত কমিটিতে, আমার কাছে ওইটা অবিশ্বাস্য মনে হয়েছিল বিধায় আমি একটা ইস্যু নিয়ে শুধু তদন্ত করতে বাধ্য করি কমিশনকে। সেটা ছিল চালের বিষয়টা। সরকার 300 কোটি টাকা বরাদ্দ করেছিল 20% ডিসকাউন্টে বিক্রি করার জন্য। তার মানে সরকারের 300 কোটি টাকা বিডিআর ফেরত দিবে 270 কোটি টাকা। কিন্তু যখন তদন্ত কমিটি ওই অ্যাকাউন্টেন্ট যে আছে, যে জীবিত ছিল, সে যখন হিসাব নিয়ে এসে দেখা গেছে 310 কোটি টাকা সরকারি খাতে জমা হয়েছে। আমি বুঝাইতে পারছি? 270 কোটি টাকা সরকারের ফেরত দেওয়ার কথা। তার মানে চালের সাথে অন্যান্য যে সমস্ত আইটেম বিডিআর নিজস্ব ইয়েতে পরিকল্পনায় বিক্রি করেছে, এটার লাভও জমা দিয়ে দিছে। তো সুতরাং এখানে দুর্নীতি একেবারে শূন্য আমি বলবো না। আমি হয়তো আমার ভাইকে, আমার আত্মীয়কে একটা কাজ দিয়েছি, এইটুকুই। কিন্তু এখন যে আমরা দুর্নীতির সীমানা দেখতে পেরেছি, অসীম আকাশ সীমায়, এর কিছুই ছিল না। এর তুলনায় মানে মৌমাছিও না, মাছিও না। র্যাব 9:25 প্রথম দরবার হলে বিশৃঙ্খলা শুরু হলে 9:50 5 নম্বর গেট, 100 গজের মধ্যে র্যাব পৌঁছে যায় 10 জন আর্মড সৈনিক নিয়ে। এবং তখন বিডিআরের সৈনিকরা ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ফায়ার করছিল। কমিশন জানতে পারে নাই যে ঢাকায় কেন ব্ল্যাঙ্ক অ্যামুনিশন থাকবে, এটা বাইতুল ইজ্জতে থাকার কথা, ঠিক না? এই প্রশিক্ষণের ব্ল্যাঙ্ক অ্যামুনিশন কোথায় থাকবে? বাইতুল ইজ্জত। এই অ্যামুনিশন ঢাকায় কে আনলো? 9:25 থেকে 10:40 পর্যন্ত দরবার হলে চারপাশে শুধু খালি খোকা ওই ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ফায়ার হয়েছে, জাস্ট অফিসারদেরকে ভিতরে আটকে রাখার জন্য, আর কিছু না। র্যাব যখন 5 নম্বর গেটে পৌঁছায় 9:50, তখন কিন্তু গেট খোলা ছিল। গার্ডরাও কিছু জানতো না, বুঝে উঠতে পারে নাই ওই গেটে যারা দারোয়ান ছিল যে কি করবে, তারা বাধাও দিত না। কিন্তু যখন তারা ঢোকার জন্য অনুমতি ছিল, তখন র্যাব হেডকোয়ার্টার থেকে নিষেধ করা হলো যে তোমরা তো ঢুকবাই না, বরং দূরে সরে নিরাপদ আশ্রয়ে চলে যাও। তো এটাও এক পরিকল্পনা। 10:30টার মধ্যে সেনাবাহিনীর প্রথম দল এবং র্যাবের দ্বিতীয় দল 4 নম্বর গেটে ধানমন্ডির সাইডে তারা উপস্থিত হয়। তাদেরকেও ঢুকতে দেওয়া হয় নাই। কিন্তু আমাদের জানা মতে প্রথম হত্যাকাণ্ড যেটা শুরু হয় দরবার হলে, সেটা 10:40। তার মানে 10:30টার মধ্যে যে র্যাবের 2টা টিম এবং সেনাবাহিনীর টিম ছিল, তারা যদি তড়িৎ অপারেশন চালাতো, তাহলে আমার হিসেবে বিডিআরে কোনো এই হত্যাকাণ্ড সম্ভবই ছিল না। তো সুতরাং তাদেরকে ঢুকতে না দেওয়া, যারা ঢুকতে দেয় নাই তারা শাস্তির আওতা, তদন্তের আওতা তো দূরের কথা, পুরস্কৃত হয়ে প্রমোশন নিয়ে অ্যাম্বাসেডর পর্যন্ত হয়ে গেছে। হত্যাকাণ্ড চলাকালে আমরা কি দেখলাম? একটা 2টার সময় 12টার সময় ভারতীয় টেলিভিশনে প্রথম ঘোষণা আসলো ডিজে মারা গেছেন, তার স্ত্রী এবং কর্নেল মুজিব সহ। আমরা 2টার মধ্যে আমরা ড্রেন দিয়ে ভেসে আসা লাশ দেখলাম। তার মানে নিশ্চিত যে ভিতরে হত্যাকাণ্ড ঘটেছে। অথচ 3টার সময় প্রধানমন্ত্রী 14 জন কিলারের সাথে মিটিং করলেন এককভাবে, সাথে কেউ ছিলেন না। কেন উনি সরাসরি দায়িত্ব নিলেন, এটাও তদন্তের বিষয়। এই হত্যাকাণ্ডের এই তদন্ত ইনভেস্টিগেশন কোনো অবস্থাতেই ওনার পর্যায়ে যাওয়ার প্রয়োজন ছিল না। বাংলাদেশে এটার জন্য হাজার হাজার প্রশিক্ষিত ইনভেস্টিগেটর ছিল, যারা জাতিসংঘে সেনাবাহিনী বা পুলিশের যারা কাজ করেছে, তারা এই ধরনের কাজে হোস্টেজ সিচুয়েশন বা আর্মড হোস্টেজ সিচুয়েশনের জন্য তারা হ্যান্ডেল করার জন্য যথেষ্ট ট্রেন্ড। তাদেরকে ইউজ না করে সরাসরি পলিটিক্যাল ব্যক্তিত্বদেরকে দিয়ে যোগাযোগ করে তাদেরকে প্রধানমন্ত্রীর সামনে নিয়ে সেনাপ্রধান 3 বাহিনী প্রধানকে বসিয়ে চা খাইয়ে
নিজে ব্যক্তিগত আলাপ করে ফেরত আসার পরে যে হত্যাকাণ্ড হয়েছে তার জন্য দায়ভার পুরোপুরি যার হওয়া উচিত সেটা আপনারা সবাই সিদ্ধান্ত নেবেন। রাতের মধ্যেই সম্পূর্ণ হত্যাকাণ্ড শেষ হলেও পরদিন সারা দেশব্যাপী এই যেটা অলরেডি বলেছেন অনেকে, এই বিডিআর বাহিনীকে যেহেতু ধ্বংস করার বা একটা নষ্ট করার পরিকল্পনা ছিল, দেশের বাইরের যে ইউনিটগুলো ওদেরকেও এই বিদ্রোহের সাথে বা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত করার চেষ্টা হয়েছে। তখন উস্কানি দেওয়া হয়েছে এই আর্মি অ্যাটাক করছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু। অ্যাকচুয়ালি কোনো অ্যাটাকই প্ল্যান হয় নাই, কিছুই হয় নাই, কিন্তু ভিতর থেকে সৈনিকদেরকে উত্তেজিত করা হয়েছে, অফিসারদেরকে ইউনিট ছেড়ে চলে যেতে বলা হয়েছে, যার ফলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ব্যাপকভাবে দেশব্যাপী সব সদস্যদেরকে বিচারের আওতায় নিয়ে এসে জেলে দেওয়া হয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত সৈনিকরাই বর্ডারে ওই ভারতীয়দেরকে কন্ট্রোলে রাখত, ওই সমস্ত সৈনিকরাই রৌমারি পদোয়াতে ভারতীয় বাহিনীকে হত্যা করছে, সেই প্রতিশোধ, আর কিছু না। ওই দিন রাত্রে 12টার সময় 12টার পরে সাহারা খাতুন শেখ হাসিনার বুলেট প্রুফ জিপ নিয়ে আইজি পুলিশ কামরুল ইসলামকে নিয়ে ভিতরে ঢুকেছিলেন অস্ত্র সমর্পণের নামে। বিটিভি ক্যামেরা এখানে আছে, বিটিভি ফুটেজে সেটা পরিষ্কার দেখা যায় যে অস্ত্র সমর্পণ করে এবং ওনারা টেবিল থেকে উঠে আসার সাথে সাথে যার যার অস্ত্র নিয়ে আবার চলে যায়। তো এই নাটকও প্রমাণ করে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এরপরে হত্যাকৃত বডিকে পোড়ানোর চেষ্টা হয়। একটা হিন্দু হসপিটাল, বিডিআর হসপিটালে নিরঞ্জন মনে হয়, সে মুসলমান সৈনিকদেরকে নিয়ে পোড়ানো শুরু করে। 2টা বডি পোড়ানোর পরে তারা বিদ্রোহ করে না, আমরা মুসলমানের ডেড বডি পোড়াবো না। তখন বিবাদ বা প্রবলেম সৃষ্টি হয়। কী হবে? তখন তাড়াতাড়ি গর্ত করে কুঁদে ফেলা হয়। না হলে হয়তো সবাই এই তানভীরের মতো ডেড বডি খুঁজতো, সরকার একটা উছিলা পেত যে এরা সব সন্ত্রাসী ছিল, টেররিস্ট ছিল, এরা সবাই পালাই গেছে, এবং হত্যাকাণ্ড মামলা তখন আর হতে পারত না। সুতরাং এটা একটা সুপরিকল্পনার অংশ ছিল। রাত্রে দেখলাম আমরা 4টা সাদা অ্যাম্বুলেন্স নাম্বার ছাড়া ভিতরে ঢুকলো এবং বেরিয়ে গেল। আমি তদন্ত কমিশনে অনেকবার জানতে চেয়েছি এরা কারা ছিল, এরা যদি আহত বিডিআর সদস্য হয় তাহলে তাদেরকে দেখতে চাই, তাদের সাথে কথা বলতে চাই, তাদেরকে কেন বাইরে নেওয়া হলো, বাইরে নেওয়া হলেও কেন সামরিক হাসপাতালে নেওয়া হলো না। তারা তো হারিয়ে যেতে পারে না, গেট থেকে বেরিয়ে হারিয়ে গেল, আর কোনো খোঁজ পাওয়া গেল না, কেউ আজ পর্যন্ত বলে নেই। পরবর্তীতে জানা গেল যে বিমানকে থামিয়ে রেখে সেই বিমানে কিছু যাত্রী গেছে এখান থেকে। ইনভেস্টিগেশন কমিটি যখন শুরু হলো, প্রথমে নাটক শুরু হলো। হোম মিনিস্ট্রির মিনিস্টার স্বয়ং ভিতরে ঢুকেছিলেন, ইনভলভ ছিলেন, তিনি হয়ে গেলেন কনভেনার। কামরুল ইসলাম উনিও ভিতরে ছিলেন, ঘোরাফেরা করছেন, কিছু নির্দিষ্ট ফ্যামিলিকে গাড়িতে উঠায় বের করে নিয়ে গেছেন, বাকিদের খোঁজও নেন নাই। একটা বিল্ডিংয়ে উঠে পরিচিতদেরকে বের করে নিয়ে চলে গেছেন, বাকিদের ব্যাপারে কোনো খোঁজ নাই। ওই হত্যাকৃত বাকি অফিসাররা যেখানে বসে কোয়ার্টার গার্ডে মিটিং হয়েছে, অস্ত্র সমর্পণের নাটকটা হয়েছিল, তার 2 পাশে অফিসাররা, ফ্যামিলিরা, বাচ্চারা বন্দী ছিল, তাদেরকে মুক্ত করার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তো সুতরাং ওই কমিটি আলটিমেটলি ওই কমিটি বাতিল করে একটা দ্বিতীয় কমিটি হয়। এছাড়া সেনাবাহিনী পর্যায়ে যে কমিটি হয় ওটাকেও অকার্যকর রাখা হয়, ওটাও কোনো কিছু বের করতে সমর্থ হয় না। অনেক ডকুমেন্টস যেহেতু অফিসিয়ালি চাওয়া হয় নাই, আনঅফিসিয়ালি অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কমিশনের সামনে আসে, কিন্তু যেহেতু সেগুলো অফিসিয়ালি আসে নাই, আমি ওগুলোকে ইনকর্পোরেট করছিলাম। আমাকে নিষ্ক্রিয় করে আরেকজনকে নিয়ে এসে তাকে দিয়ে এগুলোকে বাতিল করানো হলো, যে এগুলো যেহেতু অফিসিয়ালি না, এটা বাতিল করা হবে। বাট উচিত ছিল এগুলোকে নির্দিষ্ট ওই সকল অফিসে পাঠিয়ে কনফার্ম করা যেটা তোমাদের ডকুমেন্ট কিনা, বা চাওয়া উচিত ছিল এই সংক্রান্ত তথ্য দাও, তাহলে কিন্তু জিনিসটা প্রমাণিত হতো যে ওই ডকুমেন্টটা কারেক্ট ছিল। এগুলো না করে টেম্পারিং করা হলো, টেম্পার ডকুমেন্টকে তদন্তে সম্পৃক্ত করে আমাকে সাক্ষীর জন্য যখন হাজির করা হয় তখন আমি ওইটাতে ডিসএগ্রি করি, যেটাই এখন এই তদন্ত রিপোর্টকে জনসমক্ষে আনার বা প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি করেছে। সুতরাং আমি মনে করি এই কমিশন, নতুন কমিশনের প্রথম কাজ হবে পুরনো তদন্ত যেটা হয়েছে সেনা পর্যায়ে এবং জাতীয় কমিশনের, এটাকে জনসমক্ষে হাজির করা, এটাকে স্টাডি করা। আমি বিদেশে যারা পালিয়ে গেছে, ডাউটফুল ক্রিমিনালস যারা, তাদেরকে আমি বিদেশে যে ইন্টারভিউ নিতে পারবো না, স্টেটমেন্ট নিতে পারবো না। আর এটা হত্যাকাণ্ড, এটা বিদ্রোহ না। কমিশনকে প্রথম বুঝতে হবে যে এটা হত্যাকাণ্ড, এবং সেই জন্যই আপনি কমিশন, নাহলে বিদ্রোহের
ইনকোয়ারি তো হয়ে গেছে। আমি এখন নতুন কমিশনের চেয়ারম্যানের মুখে শুনতে চাই না যে এটা বিডিআর বিদ্রোহ ছিল। আর 3টা 5টা 6টা দেশি বিদেশি অ্যাডভোকেট ইনক্লুড করে বিচার কোনোদিন শেষ হবে না। বিদেশে যে আমি সাক্ষীদের ইন্টারভিউ নিব, এই বিজয় আগামী 100 বছরেও শেষ হবে না। তেমন কোনো পরিকল্পনা করা যাবে না যেটা অবাস্তব, যেটা সাধারণ মানুষও বুঝে যে এটা সম্ভব না। সুতরাং আবার ইনভেস্টিগেশনের নামে যেন নতুন নাটক শুরু না হয়, সেটা জনগণকে সজাগ থাকতে হবে এবং প্রতিটা পদক্ষেপ এটা নজরে রেখে এটা তুলে ধরতে হবে। কেউই জবাবদিহির উঠবে না। আগের সরকার যদি জবাবদিহির আওতায় এসে থাকে, এই কমিশনও জবাবদিহির মধ্যে থাকতে হবে। প্রতিটা কাজ খেয়াল করতে হবে এবং সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে সঠিক কাজটা করে যেন তারা বেরিয়ে আসতে পারে। এই বিডিআর বিদ্রোহের সাথে পরপরই একটা হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটার সাথে এই বিদ্রোহের একটা লিঙ্ক আছে, এটা খুঁজে বের করার প্রয়োজন আছে। আমি এ ব্যাপারে আর বেশি কিছু বলবো না। যখন কোনো ইউনিট বিদ্রোহ করে, সেটাতে সামরিক অফিসার যারা থাকে তারা জড়িত আছে কিনা সে ব্যাপারে অবশ্যই একটা কোর্ট মার্শাল হওয়া বাঞ্ছনীয় ছিল। এজেন্সিগুলো, ইন্টেলিজেন্স এজেন্সিগুলো ব্যর্থ হয়েছে, সে ব্যাপারে কোনো তদন্ত কখনো করার সুযোগ দেওয়া হয় নাই। ইন্টেলিজেন্সের প্রধানরা কখনো তদন্ত কমিশনের সামনে আসে নাই, যদিও তদন্ত কমিশন একটা কোর্ট ছিল। হাজির হতে বলা সত্ত্বেও তারা আসে না এবং তাদেরকে আর কোনো চাপ দেওয়া হয় নাই। এমন অফিসারকে কমিশনে পাঠানো হয়েছে যে 5 দিন আগে পোস্টিং আসছে, কিছু জানে না, আমি কিছু জানি না, আমি এটা শুনছি বাস বলে চলে গেছে। আমরা এত অসহায় ছিলাম কমিশনের কার্যক্রমে। যাদেরকে আমরা সন্দেহ করেছি যে তারা কোলাবোরেট করাতেই এই হত্যাকাণ্ডটা সম্ভব হয়েছে, তাদেরকে পরবর্তীতে দেখেছি রিওয়ার্ডেড হইতে, প্রমোশন পেয়েছে, ভালো ভালো পোস্টিং পেয়েছে, এমপি, মিনিস্টার, কোনো কিছুই বাদ নাই। এবং কমিশনের মেম্বারকেও একই রকম পুরস্কৃত হতে দেখেছি। আমার বদলে যাকে আনা হয়েছে সে এখনো পুরস্কৃত। সব থেকে দুঃখ এবং লজ্জাজনক ব্যাপার, এই সরকার তো ব্যর্থ হইতে পারে না এই তদন্ত কমিশন গঠনে বা তদন্ত শেষ করতে। কি করে রেড ক্রিসেন্টের সভাপতি সেই তদন্ত কমিশনের একজন অভিযুক্ত হইতে পারে? অবশ্যই এই তদন্ত কমিশন প্রথম এই দিকে দৃষ্টি দেওয়া উচিত, নতুন কমিশনকে আমি মনে করি। কেন ওনাকে আনা হয়েছিল এবং উনি কি কাজ করেছিলেন শেষ পর্যায়ে এসে? অন্যান্য মেম্বাররা কিভাবে এই তদন্ত কমিশনের মেম্বার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছে, ইলেকশন কমিশনের চেয়ারম্যান হয়েছে, অ্যাম্বাসাডার হয়েছেন, এমপি হয়েছেন, এটা কি করে সম্ভব? এই আবুল কাহার আকান্ত এএসপি ছিল, সেও ডিআইজি পর্যন্ত প্রমোশন নিয়ে সে এমপি হয়ে গেছে, এই যে 6 মাসের এমপি। এখানে কিন্তু শেষ না, বিদ্রোহের শেষ এখানেই না। বিদ্রোহের পরেও এই সেনাবাহিনীকে ধ্বংস করার কার্যক্রম চলতে থাকে এবং পরবর্তীতে এই 2024 সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কমপক্ষে 350 থেকে 400 অফিসারকে অত্যন্ত করুণভাবে, কঠোরভাবে, এবং তার মধ্যে একজন এখানে উপস্থিত আছে কর্নেল হাসিব, যাকে 2 বার গুম করা হয়েছে। ইউনিফর্ম পরা অবস্থায় একটা লেফটেন্যান্ট কর্নেলকে অ্যারেস্ট করতে হলে তাকে অফিসার মেসে রাখতে হবে, তার সমপর্যায়ের একজনকে তার পাহারাদার রাখতে হবে। সেখানে তাকে রাতের অন্ধকারে উঠায় নিয়ে এসে জম টুপি পরায়, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আর্মি ইন্টারোগেশন সেলের ফ্লোরের মধ্যে ফেলে রাখা হয়েছে। 1 দিন 2 দিন না, প্রায় 1.5 মাস। আবার তাকে বের করে একটা কোর্ট মার্শালের নাটক করে চাকরি থেকে বরখাস্ত করে আবার তাকে গুম করা হয়েছে। আমরা কি দেখলাম? কর্নেল হাসিন, যাকে উদ্ধার করতে 5ই আগস্ট ডিজিএফআই অফিসের সামনে হাজির হলো, আমাদের সবাইকে নিতে বাধ্য করলো, উনি বরখাস্ত থেকে অবসর কনভার্ট করলেন, কিন্তু কর্নেল হাসিনের কোনো খবর নাই। তার সাথে যারা গিয়েছিল এদের কোনো খবর নাই। এটাই হচ্ছে বাংলাদেশের আমাদের যা দেখছি কালচার। আমি আশা করব নতুন কমিশন সঠিক তদন্ত করে এই হত্যাকাণ্ডের সঠিক বিচারের সুপারিশ করতে পারবে এবং সরকার তাদের বিচার করাটা নিশ্চিত করবে। ধন্যবাদ।